আন্তর্জাতিক বাজারে বুকিং রেট কমলেও দেশের বাজারে লাগামহীন ছোলার দাম। রমজান সামনে রেখে মধ্যস্বত্বভোগীদের কারসাজি। রেকর্ড উৎপাদনেও স্বস্তি মিলছে না গ্রাহকের। আবারও খেলাপি ঋণের আন্তর্জাতিক রীতি অনুসরণ কেন্দ্রীয় ব্যাংকের। বিতরণ করা ঋণের 25% হতে পারে খেলাপি। আতঙ্কিত না হয়ে ঋণ পুনরুদ্ধারের পরামর্শ অর্থনীতিবিদদের। সংকটে ধুঁকছে চা শিল্প। মান কমে যাওয়ায় বিদেশের বাজারে হারানোর শঙ্কা। ভারত থেকে আমদানি অব্যবস্থাপনাতেই এমন পরিস্থিতি, দাবি বাগান মালিক ও চা বোর্ডের। ভোরের সময় সঙ্গে আছে আমি ফারজানা আক্তার। জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদ ও আহতদের প্রথম ধাপের খসড়া তালিকা প্রকাশ করেছে গণ অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল। তালিকায় শহীদ 858 জন এবং আহত 11,551 জনের নাম প্রকাশ করা হয়েছে। শনিবার বিকেলে গণ অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের অতিরিক্ত সচিব খন্দকার জহিরুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথম ধাপের উল্লিখিত খসড়া তালিকা দুটি 23 ডিসেম্বর পর্যন্ত উন্মুক্ত থাকবে। প্রকাশিত খসড়া তালিকায় শহীদ ও আহত ব্যক্তিদের নাম, ঠিকানা ও অন্যান্য তথ্য যাচাই, সংশোধন বা চূড়ান্ত করতে মতামত দেয়া যাবে। বিগত 15 বছরে রাজনৈতিক দলের স্বার্থে এমন কোনো অন্যায় নেই যা পুলিশ করেনি। বিশ্বে এমন ঘটনার নজির নেই বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম। শনিবার দুপুরে সিলেট মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হয়। আইজিপি বলেন, রাজনৈতিক প্রভাবমুক্ত বাহিনী বিনির্মাণে কাজ চলছে। এ সময় 5 আগস্টের পর দেশব্যাপী বিভিন্ন মামলায় আসামি হলেও নির্দোষ কাউকে গ্রেফতার না করার নির্দেশ দেন বাহারুল আলম। সভায় এসএমপি কমিশনার মোহাম্মদ রেজাউল করিম, ডিআইজি মোহাম্মদ মুশফিকুর রহমান সহ পুলিশ বিভাগের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গত 15 বছরে আমরা দলীয় ভাবে আমাদের উপরে প্রভাব এত বেশি, কুপ্রভাব এত আসছে যে আমরা হেন অন্যায় নাই আমরা করি নাই। আপনারা জানেন, আমরাও জানি। রাজনীতিবিদরাই তো আলটিমেটলি আমাদের কাণ্ডারি, দেশ তো তারাই চালাবেন। এখন তাদের সুপ্রভাব যেন আসে, কুপ্রভাব থেকে যেন আমরা মুক্ত হতে পারি। 5 আগস্টের আগে মিথ্যা মামলা দিয়ে মানুষকে ফাঁসানো হতো, এখনও তা চলছে বলে মন্তব্য করেছেন জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমান। শনিবার বিকেলে সিলেটে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি কথা বলেন। আর আগে দুপুরে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কর্মী সম্মেলনে যোগ দেন ডাক্তার শফিকুর রহমান। বারবার জাতি যেন প্রতারিত না হয় এজন্য ঘুষ, দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। আগস্টের 5 তারিখের আগেই দেশে চাঁদাবাজি হয়েছে, দখলদারি হয়েছে, মানুষের উপর জুলুম হয়েছে, মিথ্যা মামলা হয়েছে, মিথ্যা মামলায় ফাঁসিয়ে বাণিজ্য করা হয়েছে, এখনও সেটা আছে। শুধু ফ্ল্যাগ বদল হয়েছে, ফ্ল্যাগ এক হাত থেকে আরেক হাতে এসেছে। গত সরকারের হাতে আমরা ছিলাম সবচেয়ে বেশি নির্যাতিত। আমাদের 11 জন টপ লিডারকে খুন করা হয়েছে, জুডিশিয়াল কিলিং। ফ্যাসিবাদের পতন হলেও গণতন্ত্রের জন্য নির্বাচন জরুরি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বলেছেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় সব দলকে নিয়ে এগিয়ে যাবে দল। শনিবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে লিয়াজা কমিটি এবং 12 দলীয় জোটের সঙ্গে বৈঠকে যোগ দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমসাময়িক রাজনীতি, আগামী নির্বাচন ও পঞ্চদশ সংশোধনীর রায়ের পর গণভোট ব্যবস্থা আলোচনায় স্থান পায়। পরে নজরুল ইসলাম খান জানান, বিদ্যমান রাজনৈতিক অবস্থা নিয়ে আলোচনা হয়েছে। দাবির একটা অংশ পূরণ হয়েছে, আর একটা অংশ যত দ্রুত পূরণ হয় সেই জন্যই কিন্তু আমরা সবাই কথা বলি, আলোচনা করি, সমাবেশ করি। ফ্যাসিবাদের পতন হয়েছে কিন্তু গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হয় নাই। সেটা পুনঃপ্রতিষ্ঠা হবে যখন জনগণ অবাধে, নির্বিঘ্নে,
শান্তিতে তার ভোটাধিকার প্রয়োগ করে এ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তাদের নির্বাচিত প্রতিনিধিদের দিতে পারবেন। অনিয়ম, দুর্নীতি ও উস্কানির বিরুদ্ধে কথা বলা আলেম ওলামাদের দায়িত্ব বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। শনিবার বিকেলে কুমিল্লার দেবিদ্বারে মতবিনিময় সভা ও শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে একথা বলেন তিনি। হাসনাত আরও বলেন, বাংলাদেশ নিয়ে সব চক্রান্ত রুখতে আলেম ওলামাদেরও ভূমিকা রাখতে হবে। আপনারা একটু সচেতন থাকবেন, কোন চাঁদাবাজ আমার জন্য দেবিদ্বারে না আসতে পারে, ইনশাআল্লাহ কোন দুর্নীতিবাজ যেন না আসতে পারে। সমাজের সার্বিক বিষয়ে কথা বলা হচ্ছে আপনাদের দায়িত্ব। সেই জায়গা থেকে আপনাদের কাছে অনুরোধ থাকবে, মসজিদগুলোতে আপনারা দুর্নীতির বিরুদ্ধে, চাঁদাবাজের বিরুদ্ধে, হকের পক্ষে, বাতিলের বিপক্ষে, বাতিলের এই বিষয়গুলো নিয়ে আপনারা কথা বলবেন। হিন্দুদের অধিকার রক্ষা করা এটা আপনাদের দায়িত্ব। এই বিষয়ে আপনারা একটু সচেতন থাকবেন। কেউ যেন সাম্প্রদায়িক উস্কানি দিয়ে তাদের বিরুদ্ধে আমাদেরকে না লাগাতে পারে। আমরা এটা নিশ্চিত করতে চাই, যারা সংখ্যালঘু রয়েছে, হিন্দু ভাইরা রয়েছে, বৌদ্ধ খ্রিস্টান রয়েছে, তারা আমাদের কাছেই সবচেয়ে নিরাপদ। বৈষম্যমুক্ত ও সমৃদ্ধ দেশ গড়ার আহ্বান জানিয়েছেন ইমামরা। বাগেরহাটে অনুষ্ঠিত ইমাম সম্মেলনে তারা এ আহ্বান জানান। শনিবার দুপুরে জেলার কামিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত ইমাম সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিটের প্রধান অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রশাসনের কর্মকর্তা সহ স্থানীয় রাজনৈতিক নেতারা। ধর্মীয় অনুশাসন পালনের মাধ্যমে বৈষম্যমুক্ত ও শান্তি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান জানান বক্তারা। অভ্যুত্থানকারী তরুণদের রাজনৈতিক দল গঠনের উদ্যোগকে ভালোভাবে নিচ্ছেন না পুরনোরা। এ কারণে দলগুলোর সংস্কার হওয়া দরকার বলে মনে করেন জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন। জানান, তাদের দলের নাম এখনো চূড়ান্ত না হলেও আগামী নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি চলছে। অভ্যুত্থানকারী তরুণদের প্ল্যাটফর্ম জাতীয় নাগরিক কমিটি এবার আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহণের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। সংগঠনটির মুখপাত্র সামান্তা শারমিন জানান, তাদের প্ল্যাটফর্মের অধীনে নতুন দল গঠনের সিদ্ধান্ত হলেও এখনও নাম ঠিক হয়নি। আমরা নাম নিয়ে কোনো ধরনের কোনো সিদ্ধান্তে আমরা পৌঁছিনি এবং এইটা নিয়ে কোনো আলোচনার মধ্যেও আমরা এই মুহূর্তে নেই। আমরা আপাতত মনে করছি যে সাংগঠনিক কাজ করা এবং মানুষের মধ্যে যাওয়া এবং যেই আপকামিং জায়গাগুলো আছে রাষ্ট্র পুনর্গঠনের জন্য, যে জায়গাগুলো আসলে নিশ্চিত করা প্রয়োজন এবং যেই জায়গাগুলো টাচ করা প্রয়োজন সাংগঠনিকভাবে, সেই জায়গাগুলো আসলে আমরা বেশি কাজ করছি। এই মুহূর্তে সাংগঠনিক প্রক্রিয়ায় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং মাঠ গোছানোর যেই ব্যাপারটা, সেটাই সবচেয়ে বেশি আমরা গুরুত্বের সাথে করছি। তবে রাজনীতিতে তরুণদের দেখতে চায় না পুরনোরা, এই অভিযোগ করে দলগুলোর সংস্কারে জোর দেন সামান্তা। আমরা বাধার সম্মুখীন হচ্ছি, আমরা আক্রমণের শিকার হচ্ছি এবং এই আক্রমণ আসলে নির্দিষ্ট দলের কাছ থেকে আসছে। তো আমরা আসলে এই অভিজ্ঞতায় খুবই, আপনারা দেখেছেন যে আমাদের 16ই ডিসেম্বরে বরিশালের যে প্রোগ্রামে আমাদের কর্মসূচিতে বিজয় র্যালিতে আক্রমণ করা হয়েছে। অভ্যুত্থানে যত মানুষ আসলে রাস্তায় সেই ফাইটটা করেছেন, সংগ্রামটা করেছেন, তাদেরকে একত্রিত করে আমরা আমাদের সাংগঠনিক প্রক্রিয়া করছি। নির্ভয় ভোটাধিকার প্রয়োগের পরিবেশ নিশ্চিত হলেই নির্বাচন চায় জাতীয় নাগরিক কমিটি। আমরা মনে করি যে নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু নির্বাচন একমাত্র গুরুত্বপূর্ণ বিষয় নয় গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। তো আমরা যাতে কোনো ধরনের বাধা ছাড়া, কোনো ধরনের আশঙ্কা ছাড়া যে এই ভোটটা আসলে আমরা যেভাবে করতে চাচ্ছি, এই নির্বাচনটা যেভাবে করতে চাচ্ছি, সেখানে আমরা আসলে কতটুকু পার্টিসিপেট করতে পারবো, এই আশঙ্কা ছাড়াই যাতে সবাই পার্টিসিপেট করতে পারে। কোনো নির্দিষ্ট মতাদর্শকে ধারণ করে নয়, সব মতকে ধারণ করে এগিয়ে যেতে চায় জাতীয় নাগরিক কমিটি। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। সংস্কার হবে নির্বাচনের জন্য, সংস্কারের জন্য নির্বাচন নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, নতুন রাজনৈতিক দল কবে জন্ম নেবে, কবে পরিণত হবে, কবে নিবন্ধন পাবে, সেই পর্যন্ত অপেক্ষা করলে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ হতে পারবে না। শনিবার দুপুরে ময়মনসিংহের হালুয়াঘাটে স্থানীয় বিএনপি আয়োজিত বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন তিনি। সংস্কার হবে নির্বাচনের জন্য, সংস্কারের জন্য তো নির্বাচন না। এখন একটি রাজনৈতিক দল যতক্ষণ ভূমিষ্ঠ না হবে, যতক্ষণ বড় না হবে, যতক্ষণ তিনি নির্বাচন কমিশন থেকে অনুমোদন
যতদিন না পাবেন ততদিন যদি অপেক্ষা করতে হয় তাহলে সরকার কি নিরপেক্ষ থাকতে পারবে? ভোরের সময় আরও থাকছে, দীর্ঘদিনের সহকর্মীদের ফুলেল শ্রদ্ধায় সিক্ত হলেন উপদেষ্টা হাসান আরিফ। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে তাকে শেষ বিদায় জানানো হলো শ্রদ্ধা ভালোবাসায়। সেখানে অনুষ্ঠিত হয় দ্বিতীয় জানাজা। এরপর মরদেহ নেওয়া হয় সচিবালয়ে। জ্যেষ্ঠ আইনজীবী, সরকারের উপদেষ্টা ও আমলারা বলছেন, প্রায় সব ক্ষেত্রেই সর্বোচ্চ পেশাদারিত্বের স্বাক্ষর রেখে গেছেন হাসান আরিফ। দীর্ঘদিন পর নিথর দেহে এলেন 54 বছরের কর্মস্থলে। জনতার বিপ্লবের পরে বাংলাদেশের নতুন বাংলাদেশের একজন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন, সর্বজনের কাছে গ্রহণযোগ্য। এই যে শিক্ষিত এবং এই যে উন্নত মানের লোকদের বিদায় আমাদের সমাজের জন্য একটা দুর্ভাগ্য এবং শূন্যতার সৃষ্টি। জটিল আইনের প্রশ্নে আইনের ব্যাখ্যা দিয়ে আদালতকে সাহায্য করেছেন, এটা অতুলনীয়। তার বাচনভঙ্গি, তার পড়াশোনার স্টাইল, তার আদালতের প্রেজেন্টেশনের যে স্টাইল, সব কিছু বাংলাদেশের আইনজীবী প্রত্যেকের জন্য অনুকরণীয়, অনুসরণীয়। তার এই জীবনে তার সত্যতা নিয়ে কেউ কোনো প্রশ্ন কখনো তোলেন এবং একদম বিশ্বাসযোগ্য ছিল। তার যে অকাল মৃত্যু, এই মৃত্যুতে জাতির যে ক্ষতি হয়েছে, দেশের যে ক্ষতি হয়েছে, আইন অঙ্গনের যে ক্ষতি হয়েছে, এই ক্ষতি অপূরণীয়। গণতন্ত্রকে অন্তর থেকে বিশ্বাস করতেন, সংবিধানকে সমুন্নত রাখার জন্য একজন যুদ্ধ হিসাবে তারা কেরিয়ার ছিল আর কি। সুপ্রিম কোর্টে জানাজা শেষে মরদেহ নেওয়া হয় সচিবালয়ে। সেখানেও ফুলেল শ্রদ্ধায় সিক্ত হন হাসান আরিফ। আমরা প্রার্থনা করব আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করেন। স্যারের যে বিনয়, এই বিনয় তার পরিবারে, আমাদের সকলের মধ্যে, তার কর্মস্থলে নিশ্চয়ই একটা প্রভাব রেখে যাবে। জানাজা ও শ্রদ্ধা জানানো শেষে হাসান আরিফের মরদেহ রাখা হয়েছে সিএমএইচে। কানাডা থেকে মেয়ে দেশে ফেরার পর সোমবার শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে তাকে। 23 তারিখে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করব। সময়টা অবশ্যই জোহরের আগে হওয়ার সম্ভাবনা বেশি। বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলেও উপদেষ্টার দায়িত্ব পালন করেন হাসান আরিফ। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। পরবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস শুধু লোক দেখানো পরিবর্তন নয়, তিনি সবার জন্য নির্ভয়ের সমাজ তৈরি করতে চান বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। তিনি বলেন, মানুষের অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি দেশ রাষ্ট্র গঠনে নিজেদেরও এগিয়ে আসতে হবে। শনিবার বিকেলে রাঙামাটি রাঙাপানি এলাকায় মনঘরের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন উপদেষ্টা। দেখানো পরিবর্তন উনি এই জিনিসটা উনি চান না। উনি চান হচ্ছে এমন একটা পরিবর্তন, যে পরিবর্তনটা নির্ভয়ে আমরা প্র্যাকটিস করতে পারবো। আমরা যেন নির্ভয়ে বলতে পারি এটা আমার অধিকার, এটা আমার অধিকার না। নির্ভয়ে যেন বলতে পারি যে আমার দেখাই যে কোনো জায়গায় গিয়ে আমি একটা চাকরি করার অধিকার আমি যেন পাই, এইগুলি যেন হয়। এটা হচ্ছে ওনার চিন্তা চেতনা। আন্তর্জাতিক বাজারে বুকিং রেট সর্বনিম্ন পর্যায়ে থাকার সুযোগে রেকর্ড আমদানি সত্ত্বেও মধ্যস্বত্বভোগীদের কারসাজিতে নিয়ন্ত্রণে আসছে না ছোলার দাম। রমজান সামনে রেখে গত 5.5 মাসে 20,365 মেট্রিক টন ছোলা আমদানি হয়েছে, যা গত বছরের তুলনায় 133% বেশি। আর $900 থেকে বুকিং রেট কমে দাঁড়িয়েছে $680। অথচ দেশের বাজারে প্রতি কেজি ছোলা 107 থেকে 115 টাকা। শাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। আন্তর্জাতিক বাজারে বর্তমানে প্রতি মেট্রিক টন ভালো মানের ছোলার বুকিং রেট $680 থেকে $700। সেই অনুযায়ী দেশের বাজারে প্রতি কেজি ছোলার দাম হওয়ার কথা 85 থেকে 87 টাকা। কিন্তু পাইকারি পর্যায়ে সাধারণ মানের ছোলা 107 থেকে 110 টাকা এবং ভালো মানের ছোলা 113 থেকে 115 টাকায় বিক্রি হচ্ছে। মূলত মধ্যস্বত্বভোগী চক্রের কবলে পড়ে ছোলার দাম নিয়ন্ত্রণে আসছে না বলে অভিযোগ ব্যবসায়ীদের। যদি বলে আপনারা স্লিপ দেন, রসিদটা দেন, রসিদ দিবেন, আর এগুলো রসিদ দিতে পারবো না, এমনি ডেলিভারি নেন, যে দর হয়েছে ওই দরের কথা। তো এরকম ম্যাজিস্ট্রেট ডিস্টার্ব করবে আমাদেরকে, ওনাদেরকে আর করতেছে না, ওনাদের কাছে যাচ্ছেও না। বছরে বাংলাদেশে 70 থেকে 80 হাজার মেট্রিক টন ছোলার চাহিদা রয়েছে। এর মধ্যে শুধুমাত্র রমজান মাসে ইফতারের অনুষঙ্গ হিসেবে 50 থেকে 60 হাজার মেট্রিক টন ছোলার
প্রয়োজন হয়। তার বিপরীতে চলতি অর্থ বছরের 15 ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে ছোলা আমদানি হয়েছে 20,356 মেট্রিক টন, অথচ তার আগের বছর এই সময় আমদানি হয়েছিল 8,745 মেট্রিক টন। বুকিং রেট কম থাকার সুযোগে রেকর্ড আমদানি সত্ত্বেও বাজার নিয়ন্ত্রণে না আসায় বিস্মিত শুল্ক কর্মকর্তারাও। মধ্যবর্তী লেয়ারে যদি সরকার মনোযোগ দেয়, এখানে সরাসরি যদি ভোক্তার কাছে পৌঁছাতে পণ্যটা যদি সমস্যা না হয়, আমার মনে হয় যে এটা মূল্য ঠিকই থাকবে। 1 মাস আগেও আন্তর্জাতিক বাজারে ছোলার বুকিং রেট ছিল 880 থেকে 900 মার্কিন ডলার, কিন্তু বুকিং রেট কমলো দেশের বাজারে দাম না কমানোর কারণ হিসেবে নানা অজুহাত দাঁড় করাচ্ছেন পাইকারি ব্যবসায়ীরা। বিশেষ করে এলসি খোলার ক্ষেত্রে বেঙ্গুলুরুতে ডলার মূল্য 120 থেকে 123 টাকা পর্যন্ত রাখা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। সামনে কম বুকিংয়ে মাল আসবে, আপনার 680 700 ডলার মাল যখন আসবে তখন বাজার কি হয়ে যাবে, কমে যাবে। আগামী 1 মাসের মধ্যে আপনার বাজারটা সরবরাহ অনেক বেড়ে যাবে এবং ছোলার দাম রমজান আসার আগেই আপনার 100 টাকার নিচে চলে আসবে বলে আমরা আশা করতেছি। অস্ট্রেলিয়া থেকে চট্টগ্রাম বন্দর দিয়ে চাহিদার 80% ছোলা আমদানি করা হয়, বাকি ছোলা ভারত থেকে আমদানি হয় স্থল বন্দর দিয়ে। হাজার হাজার মেট্রিক টন ছোলা নিয়ে আসা হচ্ছে অভ্রকুড়িতে, এখান থেকে বস্তাজাত হয়ে চলে যাচ্ছে খাতুনগঞ্জ সহ আশপাশের গুদামে। চট্টগ্রামের এসআক ব্রাদার্স থেকে কমল দে, সময় সংবাদ। মহাসংকটে দেশের চা শিল্প, পুরানো গাছ, ভারত থেকে নিম্নমানের চা আমদানি ও অবৈধ পথে প্রবেশ, সিন্ডিকেট ও অনিয়ম সহ নানা কারণে সর্বোচ্চ উৎপাদনের পরও হুমকির মুখে এই শিল্প। মান কমে যাওয়ায় বিদেশের বাজার হারাচ্ছে বাংলাদেশের চা। এমন পরিস্থিতি থেকে উত্তরণে সম্মিলিত উদ্যোগ নেওয়ার আহ্বান চা বাগান মালিকদের। ইকরামুল কবিরের রিপোর্ট, ছবি তুলেছেন নওশাদ আহমেদ চৌধুরী। ফাঁকি দিতে গিয়ে আপনি 100 টাকা, 120 টাকা, 130 টাকা রেটে আপনি চা বিক্রি করে দিচ্ছেন। অপশনে কি তাহলে মানুষ 200 টাকায় চা কিনবে? বাংলাদেশ চা বোর্ড প্রধানের মুখে এমন ক্ষোভ চা শিল্পের দৈন্য দশা নিয়ে। তার মতে শ্রমিক সংকট, অব্যবস্থাপনা, কালোবাজারে চা বিক্রির কারণে এ খাত রুগ্ন অবস্থায় পতিত হয়েছে। বাংলাদেশ চা বোর্ডের তথ্য মতে 2001 সালে দেশে চা উৎপাদন হয় 5,31,00,000 কেজি। ওই বছর চা রপ্তানি হয় 1,30,00,000 কেজির মতো। 2023 সালে 169টি বাগানে চা উৎপাদন হয় 10,29,00,000 কেজির মতো, আর রপ্তানি হয় মাত্র 10 লাখ কেজি। মান কমে যাওয়ায় বিদেশের বাজার হারাচ্ছে বাংলাদেশের চা। এই গাছগুলোর বয়স 100 বছর পেরিয়ে গেছে। এই গাছগুলো থেকে এখন আর মানসম্পন্ন চা উৎপাদন সম্ভব হচ্ছে না। তারা যদি প্ল্যান্টেশনটা চেঞ্জ করে ফেলে, তখন আমাদের প্রোডাকশনটা আবার সেই হাই ইল্ডিং যে প্ল্যান্টের যে প্রোডাকশন, সেই প্রোডাকশনটা আবার বৃদ্ধি পাবে। এদিকে ভারত থেকে আমদানি ও চোরাই পথে নিম্নমানের চা দেশের অভ্যন্তরে প্রবেশ করায় দেশের চা অবিকৃত অবস্থায় পড়ে থাকে, আর বাগান মালিকদের অনিয়মের কারণে চায়ের ন্যায্য দাম পাওয়া যাচ্ছে না। যারা এই স্মাগলিং করতেছে তাদের শুটেড সাইড ওই জায়গায় মেরে ফেলতে হবে। একেবারে কম দামে একজন টি ট্রেডার চা পেয়ে যাচ্ছে, সে অকশনে কেন 200 টাকা 250 টাকা দিয়ে চা কিনবে? এই যে লুটপাটটা হয়েছে সেটা তো আগে হয়েছে। এখন যেটা করছি আমরা সবাই মিলে, আমরা এটাকে এই ইনকিউবেটরে দিয়ে আমরা এটাকে বাঁচানোর চেষ্টা করছি। বর্তমানে হেক্টর প্রতি দেশে চা উৎপাদন হয় 1,740 কেজি। মানসম্পন্ন চায়ের উৎপাদন বৃদ্ধি করে দেশীয় চাহিদা মেটানোর পাশাপাশি রপ্তানিমুখী করা সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা। ইকরামুল কবির, সময় সংবাদ। হঠাৎ শীত বেড়েছে শেরপুরে, ঘন কুয়াশায় জবুথুবু অবস্থা নিম্নবিত্ত মানুষের। নিরাপত্তার কারণে হেডলাইট জ্বালিয়ে সড়কে চলাচল করছে যানবাহন, এতে ঠান্ডাজনিত রোগীর চাপও বেড়েছে। শীতের খবর জানাতে শেরপুর পৌর টার্মিনাল এলাকায় আছেন সহকর্মী শহীদুল ইসলাম হীরা। সরাসরি যাচ্ছি সেখানে। ঘন কুয়াশা এবং কনকনে হিমেল হাওয়ায় শেরপুরে শীত প্রচন্ড বেড়েছে। গতকাল দিনে সূর্যের দেখা মিললেও গতকাল রাত থেকে শেরপুরে ঠান্ডা বেড়েছে বা শীত বেড়েছে। আমরা শেরপুরে
আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শেরপুরের পৌর বাস টার্মিনাল এলাকায়। শেরপুরের উত্তরে 3টি উপজেলায় পাহাড় বেষ্টিত হওয়ার কারণে শেরপুরে শীতের প্রকোপটা একটু বেশি দেখা যায়। যত শেরপুর সদর থেকে উত্তরের দিকে যাওয়া যায় ততই শীত বাড়তে থাকে। আমি দেখেছি শেরপুরের এই শীতে যারা ছিন্নমূল মানুষ আছে তারা খুব কষ্ট করছে, তাদের শীত বস্ত্রের অভাব রয়েছে। আমরা জানতে পেরেছি শেরপুরের জেলা প্রশাসন থেকে কিছু শীতবস্ত্র বিতরণ করা হলেও সেটা অপ্রতুল বলে আমাকে জানিয়েছেন বিভিন্ন ছিন্নমূল মানুষ। শেরপুরে এই শীতের কারণে সবচেয়ে বেশি কষ্ট করছেন নিম্ন আয়ের মানুষ এবং কৃষি শ্রমিক যারা রয়েছেন তারা খুব ভোরে বাড়ি থেকে বের হন তাদের কৃষি জমিতে কাজ করার জন্য। সেখানে পানিতে কাজ করতে হয় বলে তারা এই শীতে তারা খুব প্রচন্ড কষ্ট করছে। একটা জিনিস আপনাকে জানিয়ে রাখি, শেরপুরে আবহাওয়া পরিমাপের কোনো অফিস নেই বলে আমরা শেরপুরবাসী আবহাওয়ার কোনো আগাম খবর জানতে পারি না, এবং আগাম খবর জানতে পারি না বলেই কিন্তু শেরপুরে কৃষি খাতে অনেক সময় দেখা যায় যে আবহাওয়ার আগাম খবর না জানার কারণে কৃষি খাতে অনেক সময় সমস্যা হয়ে দাঁড়ায়। একটা জিনিস আপনাকে আমি জানিয়ে রাখি, শেরপুরে সেই ঠান্ডাজনিত কারণে শেরপুরের হাসপাতালে শিশু এবং বয়স্ক রোগীদের চাপ বেড়েছে বলে আমাকে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। বিশেষ করে ঠান্ডাজনিত রোগ, সর্দি, কাশি, নিউমোনিয়া এবং শ্বাসকষ্টের মতো রোগ দেখা দিয়েছে শেরপুরে বিভিন্ন এলাকায়, এবং তারা হাসপাতালে ভর্তি হয়েছেন। হাসপাতালে আমি জেনেছি যে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলে যে হাসপাতালে কিন্তু শীতজনিত রোগের কারণে রোগীর চাপ বেড়েছে। একটা জিনিস আপনাকে জানিয়ে রাখি, শেরপুরে যারা নিম্ন আয়ের মানুষ তারা সকালবেলা, যেমন বিশেষ করে রিক্সা চালক এবং দিনমজুর যারা রয়েছেন তারা খুব ভোর সকালে বাড়ি থেকে বের হন তাদের রুজি রোজগারের জন্য, কিন্তু এই শীতের কারণে তারা আসলে ব্যাপক সমস্যায় পড়েছেন। তাদের শীতবস্ত্রেরও অভাব রয়েছে। শীতবস্ত্র আসলে তাদেরকে যে পরিমাণ শীতবস্ত্র জেলা প্রশাসন থেকে ত্রাণ হিসাবে দেওয়া হয়েছে সেটা অপ্রতুল বলে আমাকে জানিয়েছেন অনেকে। একটা জিনিস আমি আপনাকে জানিয়ে রাখি যে শেরপুরে যে বিভিন্ন সড়কে আমরা দেখেছি ভোর থেকে সকাল 8টা-9টা পর্যন্ত খুব ঘন কুয়াশার কারণে শেরপুরের রাজপথগুলোতে বিভিন্ন বড় বড় ছোট ছোট যে গাড়িগুলো আছে সেগুলো এখন পর্যন্ত তাদের হেডলাইট জ্বালিয়ে গাড়ি চালাচ্ছেন। এটা আমি দেখতে পেরেছি। একটা বিষয় আমি আপনাকে বলে রাখি, শেরপুরে যে পরিমাণ শীত বেড়েছে সেই শীতে আসলে গরিব এবং অসহায় মানুষদের খুব কষ্ট হয়ে গেছে। এখানে একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে যে শীতের কারণে বিভিন্ন জায়গায় খড়কুটো জ্বালিয়ে তারা ছিন্নমূল মানুষ আসলে শীতকে নিবারণ করার চেষ্টা করছে। তো সে একটা বিষয়, তবে আমি একটা জিনিস জানিয়ে রাখি যে শেরপুরের হাসপাতালে কিন্তু শীতজনিত রোগীর সংখ্যা বেড়েছে। তবে শেরপুরবাসীর দাবি এবং শেরপুরের কৃষকদের দাবি, শেরপুরে যেন একটি আবহাওয়া পরিমাপ করার যন্ত্র স্থাপন করা হয়, তাহলে শেরপুরের কৃষকরা কিন্তু আগাম আবহাওয়ার খবর পাবেন। হয়তোবা এ কারণে কৃষকদের কৃষিকাজে সহজ হবে। তো শেরপুরে শীত নিয়ে ছিল এই ছিল আমার কাছে সুনামগঞ্জের হাওরে ফসল রক্ষায় বাঁধের ঝুঁকিপূর্ণ অংশে নির্মাণ চলছে উন্নত প্রযুক্তির ফ্ল্যাট ফিউজ। এর মাধ্যমে শুষ্ক মৌসুমে হাওরের পানি নদীতে প্রবাহিত হবে, রক্ষা পাবে বোরো ফসল। সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন কৃষকেরা। পানি উন্নয়ন বোর্ড বলছে প্রকল্পটির বাস্তবায়ন শেষ হলে প্রতি বছর কয়েক কোটি টাকা সাশ্রয় হবে দেশের। এবাদুল হক রুজেলের ছবিতে হিমাদ্রি শেখর ভদ্রের রিপোর্ট। সুনামগঞ্জের বিশম্ভরপুরের খরচার হাওরের গেলবারের ফসল রক্ষা বাঁধ বর্ষার প্রবল স্রোত ও পাহাড়ি ঢলে ক্ষতবিক্ষত হয়। জিও টেক্সটাইল ও বালুর বস্তা মাটির নিচ থেকে ভেসে উঠেছে। কয়েক কোটি টাকা ব্যয়ে পানি উন্নয়ন বোর্ড রায়নগর গ্রাম থেকে রাধানগর গ্রামের 2 কিলোমিটার এলাকায় হাওরের ফসল আগাম বন্যার হাত থেকে রক্ষা করতে নির্মাণ করে ফসল রক্ষা বাঁধ, যা 1 বছরেও টেকেনি।
তবে এবার নতুন পরিকল্পনা নিল সরকার। খরচার হাওরের ঝুঁকিপূর্ণ হরিমোহনের বাঁধে নির্মাণ করা হবে ফ্লাড ফিউজ। এজন্য খরচার হাওর ও রূপসা নদীর তীরে 2 কিলোমিটার দীর্ঘ ফ্লাড ফিউজের নির্মাণের জন্য কংক্রিটের ব্লক তৈরি করা হয়েছে। সর্বনিম্ন 65 কেজি থেকে সর্বোচ্চ 520 কেজি ওজনের বিভিন্ন সাইজের ব্লক দিয়ে তৈরি করা হবে 6 মিটার উঁচু, 7 মিটার প্রস্থের ও 115 মিটার দীর্ঘ ফ্লাড ফিউজ। এটি নির্মাণ হলে আগাম বন্যার প্রকোপ থেকে রক্ষা পাবে ফসল। নদীতে জোয়ার আইয়া বেশি বড় পানি হইলে এই বান ভাঙা যায়, ভাঙে গেলে আমরা হাওরের ধান উড়াইতে পারি না। এটা করলে জনগণ কৃষিকাজ করতে পারবে এবং ধান সুষ্ঠুভাবে তুলতে পারবে। পানি উন্নয়ন বোর্ড জানায়, প্রকল্পটি বাস্তবায়ন হলে প্রতি বছর বন্যা থেকে রক্ষা পেতে মাটির বাঁধ দেওয়ার প্রয়োজন হবে না। এতে সরকারের কোটি কোটি টাকা সাশ্রয় হবে। উক্ত কাজসমূহ বাস্তবায়িত হলে প্রতি বছর যে হাওরের বাঁধসমূহ ক্ষতিগ্রস্ত হয়ে সেগুলো পুনরায় মেরামত করা লাগে এবং এতে সরকারের যে বারংবার অর্থ ব্যয় হয় তা আর ব্যয় করার প্রয়োজন পড়বে না। সুনামগঞ্জে ছোট বড় 50টি হাওরের 105টি ঝুঁকিপূর্ণ অংশ রয়েছে। সময় সংবাদ, সুনামগঞ্জ। সুনামগঞ্জের জাহাঙ্গীরনগর, সুরমা, সলুকাবাদ, ধনপুর সহ উত্তর সুরমা এলাকার সবজির বাজারগুলোতে বেড়েছে শীতকালীন সবজির সরবরাহ। শহরের পুরাতন জেলা রোড এলাকার সবজি বাজারেও উঠেছে হরেক সবজি। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী হিমাদ্রি শেখর ভদ্র। সরাসরি যাচ্ছি তার কাছে। আমি আছি এখন সুনামগঞ্জের জেল রোড সবজি বাজার এলাকায়। এই সবজি বাজারে প্রচুর সবজি উঠেছে এবং এখানে উত্তর সুরমার যে সমস্ত সবজি চাষিরা এখানে সবজি নিয়ে আসছেন। আপনারা যদি একটু ঘুরে ঘুরে দেখায় তাহলে যে এই যে সবজি বাজার, এই পুরো এলাকাটা জুড়ে কয়েক লক্ষ টাকা সবজি উঠেছে এবং এই পুরো এলাকায় প্রায় 2 শতাধিক দোকানপাট রয়েছে। আমরা একটু সামনের দিকে একটু হলে দেখতে পারবেন যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে শিম, ধনেপাতা সহ বিভিন্ন জাতের শসা, কপি সহ ফুলকপি, বাঁধাকপি সহ বিভিন্ন জাতের সবজি উঠেছে এবং সেই সবজিগুলোই কৃষকরা তাদের ক্ষেত থেকে তুলে এনেছেন বিক্রির জন্য এবং আমরা তাদের সাথে কথা বলেছিলাম এবং এই শীত মৌসুমে প্রচুর সবজির আমদানি হয়েছে। আপনারা যদি এই গলির এদিকে দেখেন যে সব শিম, শীতকালীন যে সবজি, তাজা শিম, পেঁপে, তারপর শসা, ক্ষীরা সহ বিভিন্ন জাতের সবজি উঠেছে এবং এই বাজারে আসলে তিল ধারার করানোর মতো কোনো ঠাঁই পাওয়া যাচ্ছে না। এখানে প্রচুর সবজি আমদানি হয়েছে, পাশাপাশি মূলার একটা ব্যাপক আমদানি হয়েছে। আমরা কথা বলেছিলাম এখানকার কৃষকদের সাথে, তারা জানিয়েছেন যে এই মুহূর্তে শীতের সবজি সবচেয়ে বেশি আগমন ঘটেছে আজকের বাজারে এবং তারা জানিয়েছেন যে প্রায় প্রতিটি নৌকা ভরে সবজি আসছে এবং দেশের বিভিন্ন জায়গা থেকে এবং সিলেট বিভাগের বিভিন্ন জায়গা থেকে লোকজন আসছেন এখানে সবজি কিনে নিয়ে আসতে এবং তাদের সাথে কথা বলেছি যে গত যে সপ্তাহের তুলনায় এবছর দ্বিগুণ সবজি এসেছে, বিশেষ করে ফুলকপি, বাঁধাকপি সহ বিভিন্ন জাতের শীতকালীন সবজি এবং এই শীতকালীন সবজিগুলি এখান থেকে ট্রাকে করে চলে যাবে সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় এবং সুনামগঞ্জের বিভিন্ন এলাকায়। আমরা যদি বলি সবজি চাষিদের কথা, সুনামগঞ্জের উত্তর সুরমার প্রায় 5টি ইউনিয়নে প্রায় 5000 হেক্টর জমিতে শীতকালীন সবজির আবাদ করা হয়ে থাকে এবং সেই সবজি কৃষকরা উৎপাদন করে এখানে নিয়ে আসেন, সুরমা নদী দিয়ে নৌকা করে এখানে নিয়ে আসেন বিক্রির জন্য। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে সবজিগুলি কিভাবে সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে এবং প্রতিটি বস্তা করে সবজি নিয়ে যাচ্ছেন কৃষকরা এবং তারা জানিয়েছেন যে এখন এই যে শীতের সবজির আমদানির কারণে অর্থাৎ চাহিদার তুলনায় আমদানি অত্যন্ত বেশি হওয়ায় সবজির তেমন দাম পাওয়া যাচ্ছে না, তারপর তারা সবজি নিয়ে আসছেন। এই সবজির বাজারটি সকাল 7টা থেকে শুরু হয়ে সকাল 9টা বা 9:30 পর্যন্ত এখানে থাকে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে শীতের তাজা যে সবজি অর্থাৎ টাটকা যে সবজি সেখানে বিক্রি হচ্ছে। এখানে কোথাও কোনো বাসি সবজি বা পুরনো দিনের সবজি থাকে না। এখানে প্রচুর এই আজকের বাজারে দেখলাম যে বিশেষ করে ফুলকপি, বাঁধাকপির একটা প্রচুর আমদানি হয়েছে, পাশাপাশি শিমেরও আমদানি হয়েছে। আমরা কথা বলেছিলাম এখানকার চাষিদের সাথে এবং সবজি ব্যবসায়ীদের সাথে, তারা জানিয়েছেন যে সবজির প্রচুর আমদানি হয়েছে এবং তারা সেই সবজির আমদানির কারণে এবছর এই মুহূর্তে সবজির শীতকালীন সবজির দাম অনেকটা কমে এসেছে, অর্থাৎ গেল যে সময়টুকুতে সবচেয়ে বেশি দামে সবজি তারা কৃষকরা বিক্রি করতে পেরেছিলেন, এখন সেই অবস্থাটি এখন আর আগের মতো নাই। এখন এই যে বাজারে দেখতে পাচ্ছেন যে প্রচুর ক্রেতা সমাগম হয়েছে, এখানে কৃষকরা এসেছেন পণ্য নিয়ে এবং পাইকাররা এসেছেন পণ্য ক্রয় করতে। প্রচুর পরিমাণ সবজি এখানে দেখতে পাচ্ছেন যে বস্তার ভিতরে শিম ভরা রয়েছে এবং পাশে রয়েছে ফুলকপি, বাঁধাকপি সহ অন্যান্য সবজি এবং আপনারা
দেখতে পাচ্ছেন যে প্রতিটি মুহূর্তে এখান থেকে বস্তায় করে সবজি নিয়ে যাচ্ছেন কৃষকরা। তারা জানিয়েছেন যে এই সবজি শীতের যে বাজার এই সময়টুকু পুরো সময় ধরে চলবে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি একের পর এক নৌকা থেকে সবজি তুলছেন এবং তা কৃষকরা বিভিন্ন দরে বিক্রি করছেন। বিশেষ করে সবজির দাম এর কথা যদি বলি, এখন সবজির দাম প্রায় অর্ধেকে নেমে এসেছে এবং খুচরা বাজারেও সবজির দাম কমতে শুরু করেছে এবং কৃষকরা জানিয়েছেন যে এই মুহূর্তে তাদের সবজির দাম যে আগের যে দামে বিক্রি করতে পারছেন এখন সেই মূল্য পাচ্ছেন না এবং শীতকালীন সবজির যে সবচেয়ে বেশি বড় সমারোহ ঘটেছে। আপনারা যদি একটু ডান দিকে দেখেন এখান থেকে নৌকা থেকে কিভাবে সবজি তোলা হচ্ছে বস্তায় করে, আমরা সেই বস্তাগুলি নিয়ে যাওয়া হচ্ছে ট্রাকে করে এবং ট্রাকে বিভিন্ন জায়গায় নিয়ে বিক্রি করা হবে। এবং আমরা কথা বলেছিলাম এখানকার পাইকারি ব্যবসায়ীদের সাথে, তারা জানিয়েছেন যে গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহের প্রচুর নৌকা এসেছে সবজি নিয়ে এবং সুনামগঞ্জের বিশ্বম্বরপুর, দোয়ারাবাজার, তাইপুর, সুনামগঞ্জ সদর সহ বিভিন্ন জায়গা থেকে সবজি নিয়ে এসেছেন কৃষকরা। এই সমস্ত সবজি তারা পাইকারদের কাছে বিক্রি করছেন এবং পাইকাররা জেলার বিভিন্ন স্থানে বিক্রি করছেন। এই যে সবজির জমজমাট একটি হাট বসেছে, এখানে প্রচুর পরিমাণ সবজি উঠেছে, প্রায় কয়েক লক্ষ টাকার সবজি প্রতিদিন কেনা বেচা হয় এবং এই টাইমটাতে অর্থাৎ রাতে কৃষকরা ভোরের দিকে কৃষকরা এখানে নৌকা করে সবজি নিয়ে আসেন এবং সেই সবজি তারা বিক্রি করেন পাইকারদের কাছে, পাইকাররা কিনে নিয়ে যান খুচরা বিক্রেতাদের কাছে নিয়ে বিক্রি করেন। আপনারা যদি ঘুরে ঘুরে এই সবজি বাজারটি দেখায় এখানে দেখবেন যে প্রতিটি আড়তের সামনেই কেনা বেচা হচ্ছে। এখানে প্রচুর সবজির যে সমারোহ, সেই সমারোহের কারণে এখানে ক্রেতা সমাগম বেশি হয়েছে এবং গেলেও সপ্তাহের তুলনায় এই সপ্তাহে প্রচুর ক্রেতা এসেছেন এবং সেই ক্রেতা নাকি সিলেট থেকেও অনেক এসেছেন এখানে সবজি কিনে নিয়ে যেতে, বিভিন্ন ধরনের ট্রাক করে নিয়ে এসেছেন, পিক আপ করে নিয়ে এসেছেন এবং প্রচুর পরিমাণ সবজি, এই যে সবজি দেখতে পাচ্ছেন আপনারা, এইগুলি কিন্তু ফ্রেশ শীতের সবজি এবং এই সবজিগুলি অত্যন্ত টাটকা সতেজ অবস্থায় তারা কৃষকরা জমি থেকে তুলে নৌকা দিয়ে সুরমা নদী দিয়ে এই সুনামগঞ্জের সবজির হাটে নিয়ে এসেছেন এবং সবজি তারা বিক্রি করছেন। আমরা কথা বলেছিলাম এখানকার লোকজনের সাথে, তারা জানিয়েছেন যে সবজির দাম এখন অনেকটা কমার দিকে যাচ্ছে এবং এই হার অনেকটা কমে যাবে। এখন শীতের সময় যত বাড়ছে ততই সবজির আমদানি কমছে। তো আমি কথা বলেছিলাম এখানকার স্থানীয় যে ব্যবসায়ী সমিতির সভাপতির সাথে, তিনি জানিয়েছেন যে গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে দ্বিগুণ সবজি আমদানি হয়েছে। তো এই ছিল সুনামগঞ্জের জেল রোড সবজি বাজার থেকে সবশেষ। আওয়ামী লীগ আমলে সংবাদ মাধ্যমের ভূমিকা আত্মপর্যালোচনা করতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান। রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসির ৫ম সম্প্রচার সম্মেলনে এই আহ্বান জানান তিনি। এ সময় গণমাধ্যমের সংস্কার এবং সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠায় সামনের দিনগুলোতে ঐক্যের ডাক দেন আয়োজকরা। জুলাই অভ্যুত্থানে ৫ সাংবাদিক সহ সকল শহীদদের স্মরণের মাধ্যমে শুরু হয় ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসির ৫ম সম্প্রচার সম্মেলন। এই উপলক্ষে সারা দেশ থেকে আসা গণমাধ্যম কর্মীদের পদচারণায় মুখর ছিল রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট। সংস্কার, সুরক্ষা, স্বাধীনতা, এই প্রতিপাদ্যকে সামনে রেখে নতুন বাংলাদেশে নতুন ধারায় সম্প্রচার মাধ্যমগুলোর পথ চলার প্রত্যাশা শোনা যায় আয়োজকদের কণ্ঠে। এবারের সম্মেলনকে সদস্যদের চিন্তা লেনদেনের উৎসব হিসেবে উল্লেখ করেন তারা। বাংলাদেশে তো এখন একটা সংস্কারের একটা দাবি উঠেছে সব অঙ্গনেই। তা আমরা যারা গণমাধ্যমে কাজ করি, বিশেষ করে সম্প্রচার মাধ্যমে কাজ করি, আমাদের সংস্কারটাও খুব জরুরি। জুলাইয়ের রক্তাক্ত অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সম্ভাবনা তৈরি হয়েছে গণমাধ্যম সংস্কারের, তখনও আজকের এই ৫মবারের মতো সম্প্রচার সম্মেলনে বিজেসি সেই প্রস্তাব করতে চায় যে এখন সুযোগ গণমাধ্যম সংস্কারের। গণঅভ্যুত্থানে মাঠের গণমাধ্যম কর্মীদের ভূমিকার প্রশংসা করেন শহীদ পরিবারের সদস্যরা। যখন আমি শুনি যে আশেপাশে অনেক গুলির আওয়াজ, তখন ওকে আমি বারবার ফোর্স করি যে তুমি ওখান থেকে চলে যাও, তুমি সরে যাও, আমার কেমন যেন ভয় লাগতেছে। তখন ও প্রতিনিয়ত আমাকে বলতেছিল যে দেখো নিপা, এটা আমার দায়িত্ব, এটা আমার কাজ। ৫ জন গণমাধ্যম কর্মী শহীদ হয়েছে এবং শত শত গণমাধ্যম কর্মী এখনো আহত অবস্থায় হসপিটালে তাদের জীবনের সাথে যুদ্ধ করে যাচ্ছে। গণমাধ্যমের সক্রিয়তা এবং সক্রিয় ভূমিকা নিশ্চিতে পরামর্শ দেন সম্মেলনের অতিথিরা। আপনি ক্ষমতাধরকে জবাবদিহি করতে বাধ্য করবেন। সংবাদ মাধ্যমের কাজ এটা, অ্যাকাউন্টেবল করা পাওয়ারকে, যিনি ক্ষমতায় আছেন তাকে অ্যাকাউন্টেবল করা। সুতরাং সাংবাদিকদের স্বাধীনতা অর্জন করতে গেলে সেটা যে শুধু এই কমিশনের দায়িত্ব হবে তা নয়, সাংবাদিকদের নিজেদেরও ভাবতে হবে আমার আরও একটা গুণ থাকা উচিত। সম্মেলনে অংশ নেন ৬০০-রও বেশি গণমাধ্যম কর্মী।
শফিক মুন্সি, সময় সংবাদ। থাকলেও স্বাধীনতার পর কখনোই জনগণ ক্ষমতার কেন্দ্রে থাকতে পারেনি বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। শনিবার ময়মনসিংহ নগরীর টাউন হলের মুক্তমঞ্চে কেমন বাংলাদেশ চাই শীর্ষক গণসংলাপে তিনি এ মন্তব্য করেন। জোনায়েদ সাকি আরও বলেন, আমলাতন্ত্রের লাল ফিতার দৌরাত্ম্য ভেঙে দেবে জনগণ। যে নাগরিকের কথাই চলবে এই সত্যকে তারা অস্বীকার করতে চায়। সেবক হওয়ার কথা রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে বসে জনগণের উপরে নাগরিকের উপর ছড়ি ঘোরায়। ৭১ সালের যুদ্ধের পরে আমরা এটা ভাঙতে পারিনি। জুলাই আগস্ট অভ্যুত্থানের পরে আমাদের ভাঙার জায়গায় যেতে হবে, আর সেইটার জন্য আমাদের ঐক্যবদ্ধ হওয়া দরকার। এমন ভাবে রাজনৈতিক শক্তি গড়ে তুলতে হবে যারা সত্যিকার অর্থে এই দেশের গণতন্ত্র এবং জনগণের যে ক্ষমতা সেইটার পাহারাদারি করে। ফ্যাসিস্ট সরকার কিংবা ফ্যাসিস্ট ব্যবস্থা টিকিয়ে রাখার নানান তৎপরতা দেখব, আমরা সেটা রুখে দাঁড়াবো এবং জনগণকে নামতে হবে। মৃত্যুতে নেত্রকোনায় শোক ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় শহরের উকিলপাড়ার প্রত্যাশা সাহিত্য গোষ্ঠীর আয়োজনে অনুষ্ঠিত এ সভায় কবিতা পাঠ ও স্মৃতিচারণের মধ্য দিয়ে কবির প্রতি ভালোবাসা প্রকাশ করেন কবি বন্ধু, স্বজন ও ভক্তরা। এতে বক্তারা বলেন, কবি হেলাল হাফিজ এমন কবিতা লিখে গেছেন যার ফলে বাংলাদেশ যতদিন থাকবে কবির নাম ততদিন থাকবে। নিষিদ্ধ সম্পাদকীয় কবিতায় তিনি ৭১-এর যুদ্ধে তারুণ্য মিছিলকে অনুপ্রাণিত করেছেন। যশোরে ইউনিয়ন পর্যায়ে অনুষ্ঠিত হলো কৃষক সমাবেশ। শনিবার বিকেলে বাঘারপাড়ার ২ ইউনিয়নে অনুষ্ঠিত দুটি সমাবেশে অংশ নেন কয়েক হাজার কৃষক। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সম্পাদক প্রকৌশলী টি.এস. আইয়ুব। কৃষকদের প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেয়া প্রতিশ্রুতি পৌঁছে দেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি ও কৃষক দলের নেতাকর্মীরা। সামনে বেশি কিছু বলতে চাই না, এবারে মনে হয় আমাকে বাংলাদেশে ঠেলে সাজানো। সারা বাংলাদেশে জনাব তারেক রহমান কৃষক সমাবেশের মধ্য দিয়ে জানিয়ে দিতে চায়, যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার এই দেশে প্রতিষ্ঠিত হয় বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং জনাব তারেক রহমানের নেতৃত্বে, কৃষকদের সার বীজ থেকে শুরু করে যত রকম স্বার্থ আছে এবং যত রকম কার্যকলাপ আছে সবগুলো সুলভে সেগুলো তাদের দরজার কাছে পৌঁছে দেওয়ার জন্য একটা একটা করে তিনি প্রোগ্রাম ঘোষণা করেছেন। হলুদ ফুলে ছেয়ে গেছে দিগন্ত জোড়া ফসলের মাঠ। হিমেল বাতাসে মৌমাছির গুঞ্জনে মুখর সরিষা ফুলের হলুদ রাজ্য, যেন হলুদ বরণে সেজেছে প্রকৃতি। ভোজ্য তেলের দাম বৃদ্ধিতে জামালপুরে বেড়েছে সরিষা আবাদ। জাহাঙ্গীর আলমের তথ্য ও আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। জামালপুরের মেলান্দহ, মাদারগঞ্জ, ইসলামপুর, দেওয়ানগঞ্জ, সরিষাবাড়ি এবং বকশীগঞ্জ উপজেলার বিস্তীর্ণ মাঠ জুড়ে সরিষা আর সরিষা, যেন হলুদের গালিচা। দেশি জাতের টরি ৭, বাড়ি ১৪, বাড়ি ১৭, বাড়ি ১৮ এবং বিনা ১১ জাতের সরিষার আবাদ করা হয়েছে। চাষিরা বলছেন, গত বছরের তুলনায় এবছর আবহাওয়া অনুকূলে থাকায় সরিষার ফলন ভালো হয়েছে। আবহাওয়া ৮০ বছর আছে, এই বছর ভালো। এই বছর শস্যে ভালো দেখা যাইতেছে আর শস্যের পাতা দিলে পরে এটা আবার সার হয়, হওয়ার পরে ওটা খেতে সারও কম লাগে। এদিকে সরিষার হলুদ মাঠে দর্শনার্থীদের আনাগোনায় যেন বাড়তি উৎসবের আমেজ বইছে। সরিষা যে এরকম গ্রানটা, ওইটা অন্যরকম একটা ভালো লাগে। আসলে প্রাকৃতিক এই বিষয়টা খুব সুন্দর। বিকেলে আইসা বসলে মনটা একদম ফ্রেশ লাগে। সরিষার আবাদে উৎসাহিত করতে কৃষকদের নানা পরামর্শ দেয়া হচ্ছে বলে জানায় স্থানীয় কৃষি বিভাগ। সরিষার আবাদ বৃদ্ধির জন্য কৃষক ভাইদের ইউরিয়া, টিএসপি, এমওপি ব্যবহারের পাশাপাশি জিপসাম, বরিক অ্যাসিড, জিঙ্ক অক্সাইড, পচা গোবর সার ব্যবহারে উৎসাহিত করা হচ্ছে। চলতি মৌসুমে ৪১,৫৫০ হেক্টর জমিতে সরিষা আবাদ হয়েছে। সময় সংবাদ, জামালপুর।
তীব্র প্রতিবাদ জানিয়েছে পর্তুগালের বেশ কয়েকটি সামাজিক ও রাজনৈতিক সংগঠন সহ সচেতন সমাজ। শনিবার বাংলাদেশিদের ফুল দিয়ে এই হয়রানির জন্য দুঃখ প্রকাশ করেন বিভিন্ন সংগঠনের সদস্যরা। হয়রানির প্রতিবাদে পাশে থাকায় সংগঠনগুলোর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। লিসবন থেকে বিস্তারিত জানাচ্ছেন তারিকুল হাসান আশিক। বৃহস্পতিবার পর্তুগালের রাজধানী লিসবনে তল্লাশির নামে নিরপরাধ অভিবাসীদের হয়রানি করে দেশটির আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। এই ঘটনার ভিডিও বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা শুরু হয় দেশটির সচেতন মহলে। তল্লাশির নামে পুলিশি হয়রানির তীব্র প্রতিবাদ জানিয়েছে সোশ্যালিস্ট পার্টি, লেফট ব্লক, লিব্রে সহ পর্তুগালের বিভিন্ন রাজনৈতিক দল। এই ঘটনায় সরকারের কড়া সমালোচনা করেন তারা। শনিবার এই ঘটনার নিন্দা জানিয়ে বিক্ষোভের ডাক দেয় দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন। বিক্ষোভ থেকে পর্তুগালের গণতন্ত্র ও স্বাধীনতার প্রতীক লাল ফুল দিয়ে প্রবাসী বাংলাদেশি সহ অভিবাসীদের কাছে দুঃখ প্রকাশ করেন তারা। বৃহস্পতিবার এখানে পুলিশ একটি অভিযান পরিচালনা করে, যেখানে শুধু বাংলাদেশিরাই নয়, অনেক দেশের অভিবাসীরাও ওই তল্লাশির শিকার, যা পর্তুগালের সার্বিক পরিস্থিতিতে অনেক প্রশ্নের জন্ম দেয়। এখানে বাংলাদেশি সহ অন্যান্য অভিবাসী শিশুরাও আমাদের শিশুদের সাথে একই স্কুলে পড়ছে। সেদিন পুলিশ এখানে যা করেছে তা সম্পূর্ণ অন্যায়। গণতন্ত্রের প্রতীক হাতে এই বার্তাই দিতে চাই, আমরা আপনাদের সাথে আছি। পর্তুগিজদের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রবাসী বাংলাদেশিরা। আজকে যে সলিডিটিটা এই রোডে হচ্ছে, এটা অত্যন্ত পজিটিভ। এখানে পর্তুগালের শীর্ষস্থানীয় বামধারার এবং মধ্যমধারার রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা এবং বিভিন্ন মানবাধিকার সংস্থা আমাদের স্ট্রিটে এসেছেন এবং ওনারা ফুল দিয়ে আমাদের মানুষজনকে, স্বাধীনতার প্রতীক ফুল দিয়ে আমাদের মানুষজনকে জানাচ্ছেন যে আমরা তোমাদেরকে চাই এবং আমাদের এখানে রেসিস্ট এবং ফ্যাসিস্ট যারা তারা চলে যাবে, তোমরা সে স্থান নিবে। অভিবাসীদের বিভিন্ন জটিলতা নিরসনের জন্য সহমর্মিতা জানাতে 11ই জানুয়ারি সমাবেশের ডাক দিয়েছে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন। পর্তুগিজদের আজকের এই সহমর্মিতা স্পষ্ট বার্তা দেয়, পর্তুগিজরা কখনোই কোনো অন্যায়কে সমর্থন করে না। সাধারণ নাগরিক বা অভিবাসী সবার নাগরিক অধিকার সমান, তবে অভিবাসীদেরও মেনে চলতে হবে এদেশের আইন কানুন। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। সৌদি আরবের রিয়াদে প্রবাসী সাংবাদিক ফোরামের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে পিঠা মেলা ও আনন্দ উৎসব। ঐতিহ্যবাহী সংস্কৃতি তুলে ধরতে পিঠা মেলায় অংশ নেন শত শত মানুষ। প্রবাসীদের মিলন মেলা হয়ে উঠেছিল এই অনুষ্ঠান। রিয়াদ থেকে আরিফুর রহমানের প্রতিবেদনে বিস্তারিত। সৌদি আরবে কর্মব্যস্ত সময়ের মধ্যেই ঐতিহ্যবাহী পিঠাপুলি নিয়ে উৎসবে মেতে ওঠেন প্রবাসী বাংলাদেশিরা, যা ক্ষণিকের জন্য তাদের নিয়ে যায় শেকড়ে। পরিবার ও বন্ধুদের সঙ্গে আড্ডার ফাঁকে ফাঁকে উপভোগ করেন বিভিন্ন স্বাদের পিঠা। পিঠা উৎসবের আয়োজন করে সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরাম। সংগঠনটির সভাপতি মোহাম্মদ আবুল বশির বলেন, প্রবাসীদের মাঝে দেশের স্বাদ ও সংস্কৃতি ছড়িয়ে দিতেই এই আয়োজন। মেলার অন্যতম আকর্ষণ ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন ধরনের মজার খেলা। সংগঠনের সহসভাপতি মোহাম্মদ সেলিম উদ্দিনের তত্ত্বাবধানে হয় জনপ্রিয় হাড়ি ভাঙ্গা খেলা এবং নারীদের জন্য ছিল বালিশ বদল খেলা। এই আয়োজনে ফোরামের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান। পাশাপাশি দপ্তর সম্পাদক রুস্তম খান অতিথি এবং মেলার স্পন্সরদের সঙ্গে মঞ্চে তাদের প্রবাস জীবনে বাংলাদেশের অনুভূতি ও পরিচিতি বিনিময় করেন। প্রবাসীরা মনে করেন এই আয়োজনটি তাদের মাঝে শুধু আনন্দই এনে দেয়নি, বরং সামাজিক বন্ধনকেও করেছে শক্তিশালী। আরিফুর রহমান, সময় সংবাদ। তৈরি করা চ্যাম্পিয়ন্স ট্রফির পূর্ব নির্ধারিত সূচিতে হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে সম্মত হওয়ায় বাংলাদেশের ম্যাচেও আসতে যাচ্ছে রদবদল। 24 ফেব্রুয়ারি পাকিস্তানের পরিবর্তে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ। তার বহুল আকাঙ্ক্ষিত ভারত পাকিস্তান ম্যাচ অনুষ্ঠিত হবে 23 ফেব্রুয়ারি। শেষ হইয়াও যেন হইল না শেষ। পাকিস্তান ভারতের টানাপোড়েনের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে চলমান মেগা সিরিয়াল আপাতত সমাপ্ত হলেও কাটেনি ভেন্যু জটিলতা। হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে সম্মত হওয়ায় পাকিস্তানের তৈরি পূর্ব নির্ধারিত সূচিতেও আসতে যাচ্ছে পরিবর্তন।
চূড়ান্ত না হলেও একটি খসড়া সূচি আগেই তৈরি করে রেখেছিল আয়োজক পাকিস্তান, যেখানে বাংলাদেশের গ্রুপ পর্বের 3 ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল 20, 24 ও 27 ফেব্রুয়ারি, যেখানে প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। হাইব্রিড মডেলের কারণে দ্বিতীয় ম্যাচের প্রতিপক্ষে এসেছে পরিবর্তন। 24 ফেব্রুয়ারি পাকিস্তানের পরিবর্তে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলবে টাইগাররা, আর 27 ফেব্রুয়ারি শান্তদের প্রতিপক্ষ পাকিস্তান। মূলত নিরপেক্ষ ভেন্যুতে পাকিস্তান ভারত ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কারণে আসতে যাচ্ছে এই পরিবর্তন। 23 ফেব্রুয়ারি মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। ভারত যেহেতু পাকিস্তানে সফর করবে না, সেহেতু ম্যাচ হবে নিরপেক্ষ ভেন্যুতে। ট্রাভেল টাইম রাখার জন্য এই সূচিতে আনা হচ্ছে পরিবর্তন। যদিও বিষয়গুলো এখনো চূড়ান্ত নয়, আইসিসি উভয় বোর্ডের সঙ্গে কথা বলে ঘোষণা করবে চ্যাম্পিয়ন্স ট্রফির দিনক্ষণ। তাছাড়া এ গ্রুপের বাকি ম্যাচগুলোতেও পরিবর্তন আসবে হাইব্রিড মডেলের কারণে। তবে নির্ধারিত 19 ফেব্রুয়ারি পাকিস্তান নিউজিল্যান্ড ম্যাচ দিয়েই শুরু হবে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। 22 ফেব্রুয়ারি বিগ ম্যাচে মাঠে নামবে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। 25 ফেব্রুয়ারি হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে সাউথ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। 1 মার্চ সাউথ আফ্রিকার প্রতিপক্ষ ইংল্যান্ড। নিরপেক্ষ ভেন্যুতে অনুষ্ঠিত হবে একটি সেমিফাইনাল। 4 ও 5 মার্চ হবে 2 সেমিফাইনাল, আর ফাইনাল অনুষ্ঠিত হবে 9 মার্চ। রিজার্ভ ডে রাখা হয়েছে শুধুমাত্র শিরোপা নির্ধারণী ম্যাচের জন্য। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। মাঠ সংকট কাটাতে 10 বছরের জন্য চট্টগ্রামের এম.এ. আজিজ স্টেডিয়াম বাফুফেকে লিজ দিয়েছে এনএসসি। সংস্কার করে হস্তান্তর করা হবে বলে জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এছাড়া হামজার অন্তর্ভুক্তি দেশের ফুটবলকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে বলেও মনে করেন তিনি। তার মতো বাকিদেরও লাল সবুজের জার্সিতে দেখা যাবে বলে বিশ্বাস আসিফ মাহমুদের। এদিকে অন্যান্য ফেডারেশন ও জেলা ক্রীড়া সংস্থাগুলোর অ্যাডহক কমিটি গঠনের কাজ প্রায় শেষ দিকে। খুব শিগগিরই তা ঘোষণা করা হবে বলেও জানান যুব ক্রীড়া উপদেষ্টা। মাঠে নেই ঘাস, স্টেডিয়ামগুলোর অবস্থাও যাচ্ছে তাই। ঢাকার বাইরে বিপিএল এর 3 ভেন্যু নিয়েই হচ্ছে তীব্র সমালোচনা। বাফুফেকে কাঠগড়ায় দাঁড় করালেও তারা দোহাই দিয়েছে পর্যাপ্ত মাঠ না থাকার। তবে এবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সমস্যা কিছুটা লাঘব হতে পারে এনএসসির নতুন সিদ্ধান্তে। ডিসেম্বরের মধ্যে এর কাজ শেষ হয়ে যাওয়ার কথা। আশা করি জানুয়ারি থেকেই খেলা মাঠে ফিরবে। এবং আপনারা হয়তো জানেন যে আমরা এম.এ. আজিজ স্টেডিয়ামটা অলরেডি 10 বছরের জন্য বাফুফেকে লিজ দিয়ে দেওয়া হয়েছে, সেটাকেও সংস্কার করে ফুটবল সেখানে শুরু হবে। নানা যদি কিন্তু পেরিয়ে দেশের ফুটবলে সবচেয়ে বড় চমক হামজা দেওয়ান চৌধুরীর অন্তর্ভুক্তি। নিঃসন্দেহে লেস্টার সিটির এই মিডফিল্ডারের বরাতে দেশের ফুটবল চলে যাবে অনন্য উচ্চতায়। হামজা খেললে ট্রান্সফার মার্কেটে বাংলাদেশ দলের মূল্য চলে যাবে 7.55 মিলিয়নে। তার মতো সামিদ সোমদেরও লাল সবুজের জার্সিতে দেখার অপেক্ষায় ক্রীড়া উপদেষ্টা। হামজা চৌধুরী অনুমতি পেয়েছে, এটা আমাদের জন্য একটা ভালো সংবাদ। আমরা এই ইয়ে থেকেই ফুটবলেও পরিবর্তন দেখতে চাই। ফুটবলেও আমাদের পারফরমেন্স আশা করি সামনের দিনগুলোতে ভালো হবে। এবং এটা একটা শুরু যে বাংলাদেশের অনেকেই ডায়াসপোরার অনেকেই হচ্ছে অন্যান্য দেশে খেলে, তাদেরকে বাংলাদেশে খেলতে আসার জন্য এটা একটা ভালো শুরু। এদিকে দেশের পট পরিবর্তনে অচল অবস্থায় দেশের ক্রীড়াঙ্গন। কমিটির অভাবে বন্ধ রয়েছে বেশিরভাগ ফেডারেশনের কার্যক্রম। কাবাডির নতুন কমিটি নিয়েও তৈরি হয়েছে নানা জটিলতা। তবে সব দিক পর্যালোচনা করে নতুন কমিটি গঠন হলে সব সমস্যার সমাধান হবে বলে বিশ্বাস আসিফ মাহমুদের। আমরা ধাপে ধাপে ফেডারেশনগুলোর অ্যাডহক কমিটিগুলো প্রকাশ করছি। তো 9টা ফেডারেশনের অ্যাডহক কমিটি অলরেডি প্রকাশিত হয়েছে এবং বাকিগুলো প্রক্রিয়ার মধ্যে আছে। খুব দ্রুত সময়ের মধ্যে আমরা ধাপে ধাপে বাকি ফেডারেশনগুলো আপনারা খুব দ্রুত দেখতে পাবেন। কমিটিগুলো দ্রুত দিয়ে দিতে পারলে আমি আশা করি যে আবার ফেডারেশনগুলোতে গতিশীলতা ফিরে আসবে। আমরা ক্রীড়া পরিষদ থেকে অন্যান্য ফেডারেশনগুলোর বাজেট বৃদ্ধি থেকে শুরু করে তাদেরকে কীভাবে ফ্যাসিলিটিস দেওয়া যায়, আমরা একটা স্পোর্টস ভিলেজ করার কথা ভাবছি, সেটা আমাদের পরিকল্পনার পর্যায়ে আছে। এছাড়া কমিটির অভাবে জেলা ক্রীড়া সংস্থাগুলোরও কার্যক্রম ব্যাহত হচ্ছে। তবে খুব দ্রুত সব জেলাতে অ্যাডহক কমিটি দেয়া হবে বলে জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা। প্রপার ব্যাটিং সিস্টেমের মধ্য দিয়ে যদি না আসে তাহলে আমরা ভালো নেতৃত্ব সেখানে পাবো না। সেই জন্যই জেলা ক্রীড়া সংস্থাগুলোর একটু সময় নিচ্ছে, কিন্তু সেগুলো খুব দ্রুতই পুনর্গঠন হবে। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। দেশের ক্রীড়াঙ্গনে পুরুষ অ্যাথলিটদের পাশাপাশি নারীরা সমানতালে এগিয়ে গেলেও এখনও নানাভাবে বৈষম্যের শিকার তারা। আর্থিক সুযোগ সুবিধা সহ নানা ধরনের প্রতিবন্ধকতায় ক্রীড়া বিমুখ হয়ে পড়ছেন নারী অ্যাথলিটরা। তবে যে সমস্যার সমাধানে নারীর শারীরিক ও মানসিক সুস্থতা ও আর্থিক নিশ্চয়তা গুরুত্বপূর্ণ বলে মনে করেন ক্রীড়াবিদরা।
ক্রীড়াঙ্গনে নারীরা ছুটছে অদম্য যাত্রায়। হাজারো প্রতিবন্ধকতা, শত শত অসুবিধার মধ্যেও সাফল্যের চাকা সচল রেখেছেন বিভিন্ন ডিসিপ্লিনে নারী অ্যাথলিটরা। ইতিহাস গড়ে সাফের মঞ্চে লাল সবুজের পতাকা তুলে ধরা, এসএ গেমসে ভারোত্তোলকে স্বর্ণজয়, শুটিং, হ্যান্ডবল, ভলিবল, কোন ডিসিপ্লিনে নেই বাংলার মেয়েদের সাফল্য গাথা? নানা ধরনের বাধা পেরিয়ে বিশ্ব দরবারে বাংলাদেশের পতাকা উঁচিয়ে ধরতে নারী অ্যাথলিটদের যে অবদান, তা কি কোনো অংশে পুরুষ অ্যাথলিটদের তুলনায় কম? তাহলে কেন এখনো একটা নির্দিষ্ট সময় পর খেলাধুলা থেকে দূরে গিয়ে অন্য পেশায় জড়িয়ে পড়ছেন নারী ক্রীড়াবিদরা? দিন দিন ক্রীড়াঙ্গনে আগ্রহ হারাচ্ছেন তারা, কিন্তু তাতে দায়ী বা কার? USAIDর উদ্যোগে ও বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি BSP এর সহযোগিতায় গতিতেই সুস্বাস্থ্য প্রতিপাদ্য নিয়ে ক্রীড়াঙ্গনে নারীদের শারীরিক ও মানসিক সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিতকরণ সামিটে অংশগ্রহণ করেন নারী অ্যাথলিটরা। ক্রীড়াঙ্গনে তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের পথে হাজারো প্রতিবন্ধকতায় ক্ষোভ ছাড়েন স্বর্ণজয়ী মাবিয়া আক্তার সীমান্ত, শুটার রত্নারা। হোস্টেল সিকিউরিটি আপনি দিতে পারছেন না, খাবারের সিকিউরিটি দিতে পারছেন না, আপনি সিকিউরিটি দিতে পারছেন না, কোনো কিছুই তো দিতে পারছেন না। তাহলে বাংলাদেশের স্পোর্টসটা থাকা কি খুব জরুরি? আমার মনে হয় না জরুরি। কারণ যেইখানে আপনি সিকিউরিটিই করতে পারছেন না, আপনি ইনশিওর করতে পারছেন না কোনো কিছু, স্পোর্টসকে চেঞ্জ করুন, চেঞ্জ করে নিজে এসে নিজের পরিচয়টা দিন যে আমি স্পোর্টসের এমন একটা চেয়ারের ক্ষমতায় আছি। আর্থিকভাবে যদি বেশি সহায়তা আমাদের সবারই প্রয়োজন, কারণ আমরা মধ্যবিত্ত বা অনেক গরিব ফ্যামিলি থেকে উঠে আসি অনেকেই। আমাদের বুট কিনতে গেলে আমাদের যে বেতনটা দেয় এখন পর্যন্ত আমরা কভার করতে পারি না। আমার কাছে মনে হচ্ছে দিন দিন আমাদের মেয়েদের জন্য যে খেলাধুলোর যে জায়গা সেটা সংকীর্ণ হচ্ছে। প্রচার কিন্তু হচ্ছে, বাট যত প্রচার হচ্ছে তত সংকীর্ণ হচ্ছে। তার কারণ হচ্ছে সমাধান কেউ করছে না। যারা প্রবলেম ক্রিয়েট করে তারা হয়তো আরো বেশি শক্তিশালী হচ্ছে কথাগুলো শুনে। তবে ক্রীড়াঙ্গনকে নারীদের সর্বোচ্চ নিরাপদ স্থান নিশ্চিত করতে তাগিদ দিলেন অ্যাথলিটরা। পুরুষদের সঙ্গে সমানভাবে এগিয়ে যেতে সহযোগিতাও চাইলেন নীতি নির্ধারণী মহলের কাছে। সমস্যাগুলোর সমাধান জানা থাকলেও তাতে সংশ্লিষ্টদের সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান তারা। ফুটবল ফেডারেশনের স্পন্সর নাই, তাদের জন্য আমরা ফ্রেন্ডলি ম্যাচগুলো খেলতে পারতেছি না, যে আর্থিক সমস্যার কারণে। তো অনেক বড় বড় শিল্প প্রতিষ্ঠানগুলো যারা আছে তাদেরকে অনুরোধ জানাবো যাতে তারা আমাদের পাশে এসে দাঁড়ায়, আমরা আরও ভালো কিছু করতে পারবো। যেহেতু আমাদের এখন একটা নতুন বাংলাদেশ, আমরা তাদের কাছে আশা করতে পারি যে তারা এখন হয়তো আমাদের এই প্রবলেমগুলো শুনে তারা একটা স্ট্রং কোনো একটা ওপিনিয়ন দিবে বা একটা স্টেপে যাবে। যে এই প্রোগ্রামগুলোর মাধ্যমে যে সমস্ত সংকীর্ণতা আমরা দেখতে পাচ্ছি যেগুলো তৈরি হচ্ছে, সেগুলোর কার্যকরী সমাধান যাতে করে। ট্রেনিংগুলো হয় ন্যাশনাল, যেসব নারীদের নিয়ে যেসব বিভিন্ন ইগুলো হয়, পুরুষদের পাশাপাশি নারীদেরকে সহকারী হিসেবে রাখা যাবে না। তাদের এডুকেশন, তাদের স্পোর্টস লেভেল থেকে তাদেরকে সমানভাবে যদি জাস্টিফাই করেন, দেন আমরা আমাদের ইনপুটটা দিলে আরেকজন অ্যাথলিট তৈরি হবে। ক্রীড়াঙ্গনে নারীদের সাফল্যের ধারা বজায় রাখতে সব ধরনের বৈষম্য দূর করে নারী খেলুক মুক্ত বিহঙ্গের মতো এমন প্রত্যাশা সবার। তাজিন খন্দকার, সময় সংবাদ, ঢাকা। শেষ হলো বাংলাদেশ আন্তর্জাতিক চ্যালেঞ্জ ব্যাডমিন্টন টুর্নামেন্ট 2024। এবারের আসরে থাইল্যান্ড, ভারত, ইন্দোনেশিয়া সহ অংশ নিয়েছে মোট 7 দেশ। শনিবার শহীদ তাজউদ্দিন আহমদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় আসরের সমাপনী। ফাইনালে পুরুষ একক ইভেন্টের শিরোপা জেতেন শ্রীলঙ্কান ভিরেন নেত্তাসিংহে। নারীদের খেলায় সেরা হন ইউক্রেনের পলিনা। পুরুষদের ডাবল ইভেন্টের ফাইনালে ইন্দোনেশিয়াকে হারায় মালয়েশিয়া। একই ইভেন্টে ইউক্রেনের নারীদের হারিয়েছে থাইল্যান্ডের নারীরা। আর মিক্সড ইভেন্টের শিরোপা জিতেছে ইন্দোনেশিয়া। ম্যাচ শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আন্তর্জাতিক বাজারে বুকিং রেট কমলেও দেশের বাজারে লাগামহীন ছোলার দাম। রমজান সামনে রেখে মধ্যস্বত্বভোগীদের কারসাজির রেকর্ড উৎপাদনেও স্বস্তি মিলছে না গ্রাহকের। আবারও খেলাপি ঋণের আন্তর্জাতিক রীতি অনুসরণ কেন্দ্রীয় ব্যাংকের। বিতরণ করা ঋণের 25% হতে পারে খেলাপি। আতঙ্কিত না হয়ে ঋণ পুনরুদ্ধারের পরামর্শ অর্থনীতিবিদদের। এবং সংকটে ধুঁকছে চা শিল্প। মান কমে যাওয়ায় বিদেশের বাজার হারানোর শঙ্কা। ভারত থেকে আমদানি ও অব্যবস্থাপনাতেই এমন পরিস্থিতি, দাবি বাগান মালিক ও চা বোর্ডের। এই ছিল ভোরের সময়ের সঙ্গে থাকুন সময়ের।